স্নেহের ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকে এর আগের ভিডিওগুলো দেখে আমাকে সন্ধি, কারক, সমাস এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে বলেছে। সবগুলো টপিকই অনেক বড় বড়, তো যাই হোক, সবার সেই দাবি মেনে আমি আজকে সন্ধি বিষয়ে আলোচনা করব। এগুলোর অনেকগুলো সূত্র আছে সন্ধির, তার মধ্যে আমি যে কয়েকটা পারি আজকে বলবো তোমাদের। তা সন্ধি বলতে আমরা বাংলায় যেটা বুঝি, সংস্কৃতে তাকে সংহিতা বলে। সংহিতা এটা একটা সংজ্ঞা, তোমরা পড়েছ। এবার সংহিতা কাকে বলে, এখানে আচার্য পাণিনি সূত্র করেছেন পরহ সন্নিকর্ষঃ সংহিতা। পরহ সন্নিকর্ষঃ সংহিতা। এখানে তিনটি পদ, পরহ সন্নিকর্ষঃ সংহিতা, তিনটি পদেই প্রথমা একবচন। এবার এই তিনটি যে পদ আছে, এই তিনটি পদের অর্থ আমাদের বুঝতে হবে। তাহলে এবার ধরো পরশব্দ। পরশব্দ মানে কি? পরশব্দ মানে হচ্ছে অতিশয় বা অত্যন্ত। তাহলে অতিশয় এবং অত্যন্ত, এটা হচ্ছে পরশব্দের অর্থ। তারপরে কি আছে? সন্নিকর্ষ। সন্নিকর্ষ মানে হচ্ছে কাছাকাছি অবস্থান, অত্যন্ত কাছাকাছি অবস্থান। তাহলে পর সন্নিকর্ষ, এটার মানে কি হলো? যে অত্যন্ত সমীপে অবস্থান। এবার কাদের সমীপে অবস্থান? সন্ধি যেহেতু বর্ণবৃত্তি, সেই জন্য বর্ণগুলিরই কাছে অবস্থান হবে। তা এখানে ব্যবধান মানে অত্যন্ত কাছাকাছি বলতে সেটা কি বোঝায়? তার মানে বলছে একটি বর্ণ উচ্চারণ করার পর যখন আরেকটি বর্ণ উচ্চারণ করব, তার মাঝখানে যাতে অর্ধমাত্রা কালেরও ব্যবধান না থাকে। এখানে বালমনোরমায় বলেছেন সন্নিকর্ষঃ সামীপ্যম অর্ধমাত্রাধিক কাল ব্যবধানাভাবঃ। কেন? অর্ধমাত্রা কাল ব্যবধানস্য অবর্জনীয়ত্বাৎ। তার মানে অর্ধমাত্রা কালেরও ব্যবধান রাখা যাবে না। এবার অর্ধমাত্রা কাল বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে স্বরবর্ণগুলো হ্রস্ব, দীর্ঘ, প্লুত, এই তিন মাত্রা আছে। ব্যঞ্জন বর্ণগুলো অর্ধমাত্রা। তার মানে এই যে অর্ধমাত্রা কালেরও ব্যবধান থাকবে না, তার মানে কি একটুকু ব্যবধান থাকবে না। তার মানে দুটোর মিলন হয়ে যাবে, দুটো বর্ণের মিলন হয়ে যাবে। এবার এখানে এই যে দুটো বর্ণের মিলন, অত্যন্ত কাছাকাছি না থাকলে দুটো বর্ণের মিলন হবে না। এই যে অত্যন্ত কাছাকাছি অবস্থান বর্ণগুলির, একেই বলা হয় সংহিতা বা সন্ধি। তোমরা ছোটবেলায় পড়েছ যে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখলাম যে এবার এই যে দুটি বর্ণের যে অত্যন্ত কাছাকাছি অবস্থান বা সন্নিকর্ষ, সেটা কেমন হবে? আমরা বললাম যে অর্ধমাত্রা কালের ব্যবধান থাকবে না, যেটা বালমনোরমায় বলেছেন। তাহলে এই যে ব্যবধান থাকবে না, কিন্তু ব্যবধান ছাড়া কি হবে? তো ব্যাকরণবিদ যারা বলেছেন যে ক্রমশ উচ্চার্যমান দুটি বর্ণের মধ্যে কাল বা সময়ের ব্যবধান থাকে। এই ব্যবধান কতটা হতে পারে? মানে এই ব্যবধান এতটাই সূক্ষ্ম যে এটা অর্ধমাত্রার বেশি নয়। তার মানে অর্ধমাত্রা কাল
ব্যবধান থাকবে এটা কেউ কেউ বলছেন। তার মানে ব্যাকরণ একটা ব্যঞ্জনের পাশাপাশি আরেকটা ব্যঞ্জন, যেখানে কোনো স্বরবর্ণ থাকবে না। তাহলে এই যে অর্ধমাত্রাকাল, আমরা আচার্য বরদরাজের বৃত্তি এবং ভট্টজি দীক্ষিতের বৃত্তি অনুসারে আমরা যেটা দেখেছি যে অর্ধমাত্রা কালের ব্যবধান শূন্যতাই হচ্ছে সন্নিকর্ষ শব্দের অর্থ। এবার এই যে বর্ণের উচ্চারণগুলো হয়, এই উচ্চারণে তিনটি বৃত্তি আছে। কি কি? দ্রুতা, মধ্যমা আর হচ্ছে বিলম্বিতা। এই যে সন্ধি বা সংহিতা, এটা কিন্তু দ্রুতা যে তোমার বৃত্তি, সে দ্রুতাবৃত্তিতেই হবে, হ্যাঁ, অন্য দুটিতে হবে না। আচার্য পতঞ্জলি বলেছেন, পরহ সন্নিকর্ষ সংহিতা চেত অদ্রুতায়াম বৃত্তৌ সংহিতা সংজ্ঞা ন প্রাপ্নতি। তার মানে অদ্রুত অন্য যে দুটো বৃত্তি আছে, সেখানে এই সংহিতা কখনো হবে না, অর্থাৎ সন্ধি কখনো হবে না। দ্রুতায়াম এবহি পরহ সন্নিকর্ষ বর্ণানাং ন অদ্রুতায়াম। তার মানে অত্যন্ত দ্রুত উচ্চারণ করতে হবে, যার মধ্যে অর্ধমাত্রা কালেরও ব্যবধান থাকবে না। এটা হচ্ছে সন্ধি। এবার এই সন্ধি কোথায় কোথায় হতে পারে তোমরা আগে পড়ে এসছো, আবার একটু শোনো। সংহিতৈক পদে নিত্যা নিত্যা ধাতুবসর্গয় নিত্যা সমাসে বাক্যে তু সা বিবক্ষাম অপেক্ষতে। সংহিতৈক পদে নিত্যা নিত্যা ধাতুপসর্গয় নিত্যা সমাসে বাক্যে তু সা বিবক্ষাম অপেক্ষতে। এবার অন্য পাঠে আছে যে দ্বিতীয় যে লাইনটা, সমাসেপি চ নিত্যা স্যাৎ সা চান্যত্র বিভাষিতা। তার মানে কি দাঁড়ালো? এক পদে সন্ধি অবশ্যই করতে হবে, এটা নিত্য। আর কি? ধাতু এবং উপসর্গের যে যোগ, সেখানেও সন্ধি করতে হবে। আরেকটা কি? সমাসে, মানে যখন আমরা সমাসবদ্ধ শব্দ তৈরি করি, মানে প্রাতিপদিক যে অংশটা, সেখানেও সন্ধি করতে হবে। সন্ধি না করলে সমাস হবে না। তাহলে তিনটি জায়গায় সন্ধি আবশ্যিক। কি কি? এক পদে, ধাতু এবং উপসর্গের মধ্যে, এবং সমাসে। আর অন্য যে বাক্য প্রয়োগ করি আমরা, সেখানে সন্ধি কেউ করতেও পারেন, নাও করতে পারেন, সেটা হবে বক্তার ইচ্ছানুসারে। এবার যেখানে সন্ধি করলে শুনতে ভালো লাগবে, শ্রুতিমধুর হবে, সেখানে সন্ধি করাই বাঞ্ছনীয়। হ্যাঁ, এবার যারা প্রথম শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হবে। সেক্ষেত্রে সন্ধির কিছু কিছু নিয়ম তাদেরকে একটু আয়ত্ত করতে হবে। নিয়ম মানে কিন্তু এক একটা ফর্মুলা। আমরা যেরকম অঙ্কের ফর্মুলা পড়ি বা পড়েছি, সেরকম এই ব্যাকরণের ফর্মুলা হচ্ছে এই সূত্রগুলো। কারণ এই সূত্রের দ্বারা কি হয়, অনেক বেশি শব্দকে আমরা অল্প সময়ে প্রকাশ করতে পারি। কারণ ব্যাকরণের অন্যতম মুখ্য প্রয়োজন হচ্ছে যে লঘু রূপে আমি অনেক বিষয় দেখাবো। হ্যাঁ, এটা পরের সূত্রে আমরা আলোচনা করব। তাহলে এটা হচ্ছে মানে তোমাদের যখন সন্ধি পড়বে, এই কথাগুলো মনে রাখতে হবে। এবার তোমরা জানো যে এক পদে সন্ধি কি? এক পদে সন্ধি তোমরা অনেক কিছুই পড়েছো, যেরকম ধরো নৈ যোগ অকহ, নায় অকহ, ভৌ যোগ উকহ, ভাব উকহ, এরকম আরো অসংখ্য পেয়েছো। যাই হোক, তারপর নে যোগ অনম নয়নম, এটা হচ্ছে এক পদে সন্ধি। ধাতু আর উপসর্গের মধ্যে সন্ধি কি? যেরকম ধরো প্র যোগ অবিশদ প্রাবিশদ,
মানে প্রবেশ করল। আর সমাসে সন্ধি কি? যেরকম ধরো পঞ্চ আননম যস্য স পঞ্চাননঃ, এখানে পঞ্চ এবং আনন এই দুটি শব্দ। এবার যদি এগুলো সন্ধি করা না যায় তাহলে পঞ্চানন শব্দটা কিন্তু গঠিত হবে না। এবার গঠিত না হলে কি হবে? এই পঞ্চানন শব্দটাই আমরা পাবো না। কাজেই সমাসে সন্ধি অবশ্যই করতে হবে। আর অন্যত্র বাক্য প্রয়োগে তুমি করতেও পারো, নাও করতে পারো। যেরকম ধরো আমি হয়তো বললাম যে অহং পুস্তকং পঠামি, অহং পুস্তকং পঠামি, এখানে সন্ধি করা হয়েছে। অহম এই পদের যে ময় হসন্ত সেটা মনুস্বার সূত্র অনুসারে পরে ব্যঞ্জনবর্ণ থাকায় এই ময় হসন্তটা অনুস্বার হলো। পুস্তকমের ক্ষেত্রেও তাই অনুস্বার হলো। এবার তোমরা কেউ যদি বলো অহম পুস্তকম পঠামি, সেটাও চলবে। বা শিশুহু দুগ্ধং পিবতি, তোমার ইচ্ছে হলো না সন্ধি করতে, তুমি বললে শিশুহু দুগ্ধম পিবতি। এইভাবে অন্য জায়গায় কি হবে? সন্ধি করা বা না করা বক্তার ইচ্ছাধীন হলো। এবার আমরা, তোমরা জানো যে লঘু সিদ্ধান্ত কৌমুদীতে আমরা 3টি সন্ধি পড়েছি: স্বরসন্ধি বা অচ সন্ধি, ব্যঞ্জন সন্ধি বা হল সন্ধি এবং বিসর্গ সন্ধি। এবার ভট্টজি দীক্ষিত কিন্তু সিদ্ধান্ত কৌমুদীতে 4 প্রকার সন্ধির কথা বলেছেন। তিনি স্বাদি সন্ধি নামে আরেকটা সন্ধির কথা বলেছেন। যাই হোক, আমাদের যেহেতু আলোচ্য লঘু সিদ্ধান্ত কৌমুদীর সূত্রগুলো, সেই জন্য আমরা এই প্রথমে অচ্ছন্ধি দিয়ে শুরু করছি। এবার অচ্ছন্ধি প্রকরণের প্রথম সূত্র যেটা আচার্য বরদরাজ গ্রহণ করেছেন সেটাতে ইকো ইয়নচি, ইকো ইয়নচি। তাহলে ইকো ইয়নচি, এখানে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি ইকহ ইয়ন ওচি, এই 3টি পদ মিলে যখন সন্ধি করা হলো ইকো ইয়নচি। এবার আরেকটা কথা বলি তোমাদের, শ্লোকেও কিন্তু সন্ধি অবশ্যই করতে হবে এবং সূত্রগুলোতেও কিন্তু সন্ধি অবশ্যই করতে হবে। নাহলে এই সূত্রটায় ইকো জনচি না হয়ে ইকহ ইয়ন ওচি হতো। তাহলে সংক্ষেপে বোঝানোর জন্যই কিন্তু সন্ধিগুলো করা হয়। তাহলে ইকো ইয়নচি এই সূত্রে 3টি প্রত্যাহার আছে: ইক, ইয়ন আর অচ। তোমরা প্রত্যাহার সূত্র পড়েছ, প্রত্যাহার গঠনও পড়েছ আদিরন্তেনা সহেতা সূত্র অনুসারে। সেই অনুসারে ইক বলতে কি কি বোঝায়? ওই যে অ, ই, উন, রিল, রিক, হ্যাঁ, এখানে ই, উ, রিল, রি, এই 4টি বর্ণ আছে। ইয়ন, ইয়বরল, হয়বরটলন, এই দুটো প্রত্যাহার সূত্র থেকে ইয়ন প্রত্যাহার গঠিত হয়েছে। তারপরে আজকে অচ। এবার অচ বলতে সম্পূর্ণ স্বরবর্ণ। 3টি প্রত্যাহার হলো। এবার আমরা যদি বিভক্তির দিকে তাকাই তাহলে ইকহ, ইক এই শব্দের ষষ্ঠী একবচন ইকহ। তারপরে কি আছে? ইয়ন প্রথমা একবচন। তারপরে ওচি, অচ এই শব্দের সপ্তমী একবচন। সপ্তমীর একবচনে নি বিভক্তি থাকে, তার উম লসক তদ্ধেতে সূত্র অনুসারে ইত হয় এবং তস্য লোপহ সূত্রানুসারে তার লোপ হয়, ফলে হ্রস্বই থাকে। এই হ্রস্বই অচ এর সঙ্গে যুক্ত হয়ে ওচি এইরকম রূপ হয়। এখানে ওচিতে সপ্তমী বিভক্তি আছে। এবার এই সপ্তমী বিভক্তি এটা, আচ্ছা আরেকটা কথা বলি, এই যে ইক মানে কি হবে? ইক কিন্তু এখানে ষষ্ঠী, এটা স্থান ষষ্ঠী, হ্যাঁ, ষষ্ঠী স্থানে যোগা এই সূত্রের সঙ্গে এটা সম্বদ্ধ। তার মানে ইকহ মানে হচ্ছে ইকের স্থানে, ইয়ন মানে হচ্ছে ইয়ন আদেশ হবে, আর ওচি মানে হচ্ছে এখানে সপ্তমী বিভক্তি আছে, একে সতী সপ্তমী বলে।
তার মানে এর মানে হবে পরে থাকলে। হ্যাঁ, তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? অচ বা স্বরবর্ণ পরে থাকলে ইকের স্থানে জন আদেশ হয়। এবার এইটা যেহেতু সন্ধির সূত্র, সেই জন্য সংহিতায়াম, এই অধিকার সূত্রের অন্তর্গত ওই সন্ধির সমস্ত সূত্রগুলোই আছে। আমরা যখন এই সূত্রের ব্যাখ্যা করব তখন সংহিতায়াম এই অধিকার সূত্রটি কিন্তু এখানে অনুবৃত্তি করতে হবে। তাহলে পূর্ণাঙ্গ সূত্র কি হবে? সংহিতায়াম ইকহ ইক ইয়নচি, অর্থাৎ সংহিতা বা সন্ধিতে ইকের স্থানে জন আদেশ হবে অচ পরে থাকলে। এবার যদি আমরা বাংলা অর্থটা আর একটু ভালোভাবে বলি, যে সংহিতা বা সন্ধির বিষয়ে বা সংহিতার বিষয়ে বা সন্ধিতে যদি অচ বা স্বরবর্ণ পরে থাকে তাহলে ইকের স্থানে ইয়ন আদেশ হবে। ইকের স্থানে ইয়ন আদেশ হবে, এটা বলা হলো। এবার প্রশ্ন হচ্ছে স্বরবর্ণ এখানে কিন্তু কোন স্বরবর্ণ? হ্যাঁ, সবর্ণ স্বরবর্ণ না অসবর্ণ অসবর্ণ স্বরবর্ণ, সেটা কিন্তু পরিষ্কার করে বলা নেই। তা আমাদের ধরে নিতে হবে যেখানে অসবর্ণ অচ পরে থাকলে এইটা আমাদের ধরে নিতে হবে। কারণ ধরো সবর্ণ অচের পরে যদি সবর্ণ অচ থাকে তাহলে কি হবে? অকহ সবর্ণে দীর্ঘ, এই সূত্র দ্বারা সেটা দীর্ঘ আদেশ হয়ে যাবে, সেখানে ইয়ন আদেশ হবে না। সেই জন্য এই সূত্রে যে অচ পরে থাকার কথা বলা হয়েছে সেটাকে আমাদের ধরে নিতে হবে যে সবর্ণ যে অচ সেটা বাদ দিয়ে যেটা অসবর্ণ অচ সেইটা পরে থাকলে। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমরা আরেকটা বলি যে এই যে স্থান, এখানে স্থান শব্দের আরেকটা অর্থ হচ্ছে প্রসঙ্গ। হ্যাঁ, স্থানং প্রসঙ্গ ইত্যুক্তম। তাহলে প্রসঙ্গ তার মানে কি? প্রসঙ্গ থাকলে তার মানে কি? যদি কোনো আদেশের প্রসঙ্গ থাকে এরকম বোঝাবে। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে সংহিতার বিষয় বা সন্ধিতে অসবর্ণ অচ বা স্বরবর্ণ পরে থাকলে কি হবে? ই উ রিল রি এর স্থানে ইয়ব রল আদেশ হবে। এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে। প্রশ্ন আছে কি? দেখো, এখানে ইক হচ্ছে 4টি, তারপরে ইয়ন হচ্ছে 4টি। এবার অচ বলছে পরে থাকলে, তাহলে এই যে অচ পরে থাকলে ইকের স্থানে জন হবে, ইক তো 4টে, ইয়ন 4টে। কার স্থানে কোন ইকের স্থানে কোন ইয়ন আদেশ হবে এটা কিন্তু সূত্র থেকে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, আবার আছে বলছে অচ বা স্বরবর্ণ পরে থাকলে, এখানে আমরা ধরে নিলাম অসবর্ণ যে অচ সেটা পরে থাকলে। তাহলে এবার ইক তো ধরো পরে অচ বা স্বরবর্ণ আছে, এবার তার আগে হয়তো দুটো ইক আছে, দুটো ইক আছে, তাহলে কোন ইকের স্থানে জন আদেশ হবে? এটা প্রথম প্রশ্ন। কোন ইকের স্থানে জন আদেশ হবে? তখন সূত্রতে যেহেতু বলা নেই সেই জন্য এখানে কি করতে হবে? আমাদের পরিভাষার আশ্রয় গ্রহণ করতে হবে। এখানে পরিভাষা সূত্র কি? পরিভাষা সূত্র হচ্ছে তস্মিন ইতি নির্দিষ্টে পূর্বস্য। তস্মিন ইতি নির্দিষ্টে পূর্বস্য। এবারে তস্মিন মানে কি? এখানে তস্মিন মানে হচ্ছে সপ্তমী অর্থবোধক পদ। তাহলে সপ্তমী অর্থবোধক পদ পরে থাকলে কি হবে? তাহলে এই যে সপ্তমী অর্থ বোঝাবে এরকম পদ পরে থাকলে বা বর্ণ পরে থাকলে, এখানে অচি তার মানে স্বরবর্ণ পরে থাকলে, তাই তো? তাহলে এখানে যে
সপ্তমী বিভক্তিযুক্ত পদ সূত্রে কোনটা আছে? অচি। এর দ্বারা নির্দিষ্ট কোনো অচ, সেটা পরে থাকবে, সেটাই অচির দ্বারা বোঝাবে। এবার আমি একটা উদাহরণ নিলাম, যেরকম ধরো সুধি যোগ উপাস্য, সুধি ধয় দীর্ঘই যোগ উপাস্য। এখানে দেখো উপাস্যতে উ আছে, এটা হচ্ছে কি? অচ। তাহলে সূত্রের যে অচি এই শব্দটা, এর দ্বারা নির্দিষ্ট হলো এই উকার, অচ। তাহলে এর দ্বারা নির্দিষ্ট হওয়ার পরে কার স্থানে হবে? পূর্বস্য, মানে তার ঠিক অব্যবহিত পূর্বেই যে ইক থাকবে। কেমন? তাহলে অচ, এই যে সপ্তমী বিভক্তিযুক্ত পদের দ্বারা নির্দিষ্ট উকার, মানে অচির দ্বারা নির্দিষ্ট যে স্বরবর্ণ উকার, তার ঠিক আগের যে ইক, তার স্থানে ইয়নাদেশ হবে। এবার সুধিতে দুটো ইক আছে, দন্তস্বর উকার আর ধয়ের দীর্ঘ ইকার। তাহলে তস্মিনীতি নির্দিষ্টে পূর্বস্য, এই পরিভাষা সূত্র দ্বারা আমাদের বলা হলো যে ওই উকারের জায়গায় কি হবে? উকার যে ইক আছে তার জায়গায় ইয়নাদেশ হবে না। তাহলে কোনটাতে হবে? ওই ধয়ের যে দীর্ঘ ইকার, তার জায়গায় জনাদেশ হবে। কেমন? তাহলে এখানে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে ইকের স্থানে জনাদেশ হবে। তাহলে সপ্তমী বিভক্তিযুক্ত পদের দ্বারা, তাহলে সূত্রে কিন্তু হতে হবে, সূত্রে সপ্তমী বিভক্তিযুক্ত যে পদ আছে তার দ্বারা যে বর্ণ নির্দিষ্ট হবে বা চিহ্নিত হবে, তার ঠিক আগের বর্ণে, আগের যে ইক থাকবে তাতে জনাদেশ হবে। এবার বুঝতে পারলাম। তাহলে এখানে আরেকটা কথা তোমাদের বলি, যে এই যে পরিভাষা, পরিভাষা হচ্ছে অনিয়মে নিয়মকারিণী পরিভাষা। অর্থাৎ মূল সূত্রে যদি কোনো বিষয় বলা না থাকে, সেটা আমরা পরিভাষার আশ্রয় নিয়ে আমরা তার ব্যাখ্যা করব। এবং সংস্কৃত ব্যাকরণে এই পরিভাষার একটা বিশাল গুরুত্ব আছে। তোমরা যখন ব্যাকরণ পড়বে তখন এই পরিভাষাগুলো কিন্তু ভালো করে আয়ত্ত করতে হবে। এরপরে আমরা যখন সন্ধির যে পদসাধন এগুলো পড়ব, তারপরে ধরো ওই কৃত, তদ্ধিত সব, তারপরে তিঙন্ত, সুবন্ত, এখানেই কিন্তু লাগবে। কাজে পরিভাষা এইটা কিন্তু সবাইকেই শিখতে হবে। প্রথম অসুবিধা হবে, তারপর খুব ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যে সেটা বুঝলাম যে অচি সপ্তমী বিভক্তিযুক্ত পদের দ্বারা নির্দিষ্ট বর্ণের ঠিক আগের বর্ণে অব্যবহৃত পূর্ববর্তী বর্ণে জনাদেশ হবে। এবার ইক তো চারটে, ই উ রিল রি, ইয়ন চারটে, ইয়বরল। কোন ইকের স্থানে কোন ইয়নের আদেশ হবে সেটাও কিন্তু মূল সূত্রে বলা নেই। এবং তস্মিন্নীতি নির্দিষ্টে পূর্বস্য সূত্রে দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারলাম না যে কোন ইকের স্থানে কোন ইয়নের আদেশ হবে। এরপরে আমাদের আরেকটা পরিভাষা সূত্রের আশ্রয় নিতে হবে, সেটা কি? স্থানে অন্তরতম। স্থানে অন্তরতম মানে কি? ওই যে প্রসঙ্গ থাকলে, তার মানে কি আদেশ যখন হবে তখন কোথায় হবে? স্থানে অন্তরতম, তার মানে প্রসঙ্গ থাকলে, তার মানে কোনো আদেশের বিধান থাকলে অন্তরতম মানে হচ্ছে সদৃশতম। সদৃশতম মানে কি? যার সঙ্গে যার মিল সবচেয়ে বেশি, একে বলা হয় সদৃশতম। এবার এই যে ইক এবং য়ন, এগুলোর সাদৃশ্য আমরা কিভাবে পেতে পারি? তোমাদের যখন তুল্যাস্য প্রয়ত্নম সবর্ণম এই সূত্রটা যখন তোমরা পড়েছ, তখন তোমরা জানো যে এই যে
বিভিন্ন কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধা, ওষ্ঠবর্ণ, এই যেগুলো যে আছে, তোমরা কি পড়েছ কি? যেরকম ধরো অকুহ বিসর্জনীয়ানাং কণ্ঠ, হ্যাঁ, অ, তারপরে কু মানে ক বর্গের বর্ণ, হ এবং বিসর্গ এগুলো কণ্ঠবর্ণ। ইচু যশানাং তালু, ই মানে হ্রস্বই দীর্ঘই দুটোকেই বোঝাবে। হ্যাঁ, অনুদিত সবর্ণ চাপ্রাত্যয় সূত্র দ্বারা এই আমরা যে স্বরবর্ণগুলো দেখেছি তার সবগুলোকেই গ্রহণ করা হয়। অ, আ এই দুটোকেই গ্রহণ করা হবে, হ্রস্বই দীর্ঘই এই দুটোকেই গ্রহণ করা হবে, হ্রস্ব দীর্ঘও এই দুটোকেই গ্রহণ করা হবে। তা যাই হোক, তাহলে দেখো, তাহলে এখানে ইচু যশানাং তালু, হ্রস্বই দীর্ঘই চ ছ জ ঝ নিয়, তারপরে কি অন্তস্তজ তালব্যস্য, এই কয়েকটি বর্ণের উচ্চারণ স্থান তালু, যার ফলে এইগুলোকে আমরা তালব্য বর্ণ বলছি। এখানে ইকের স্থানে জনাদেশ হবে, আমরা দেখলাম যে দীর্ঘই বা হ্রস্বই একটা ইক, তার সঙ্গে ওই যে চারটি জন আছে যবরল, কার মিল বেশি? ইকার হচ্ছে কি তালু স্থান থেকে উৎপন্ন বর্ণ, বা অন্তস্থজও কিন্তু তালু স্থান থেকে উৎপন্ন বর্ণ, তাহলে হ্রস্বই সঙ্গে অন্তস্থজর মিল আছে। তারপরে আমরা আসি ঋতু রসানাং মূর্ধা, ঋতু রসানাং মূর্ধা, হ্রস্বরি দীর্ঘরি, টু মানে ট বর্গের বর্ণ, ট ঠ ড ঢ মূর্ধন্য, র মানে বয়স নর, অনেকে বয় বিন্দু বলো, আর হচ্ছে মূর্ধন্য স, এগুলোকে বলা হয় মূর্ধা বর্ণ। তাহলে দেখো আমাদের কি হলো, ইচু ঋতু রসানাং মূর্ধা, তার মানে রিকারের জায়গায় কি হবে? মিল কার বেশি? র, রিয়ের সঙ্গে র এর মিল বেশি। এবার যদি কোনো ইক রিকার হয় তাহলে তার জায়গায় হবে র। তারপরে ধরো, তারপরে কি রইল? ই উ, উকার, উকার কি? উপু পদ্মানিয়ানাম ওষ্ঠ, উপু পদ্মানিয়ানাম, হ্রস্ব দীর্ঘ প বর্গের বর্ণ, প ফ ব ভ ম, হ্যাঁ, তারপরে কি আছে? তাহলে উপু পদ্মানিয়ানাম ওষ্ঠ। এবার ধরো উকার, উকারের জায়গায় কি হবে? উকারের জায়গায় হবে ব, যেটিকে আমরা অন্তস্থ ব বলি। উকারের জায়গায় বকার হবে কেন? উকার ওষ্ঠ বর্ণ, বকার ওষ্ঠ বর্ণ। তারপরে কি রইল? লৃ, ঋতু লসানাং তালু, ঋতু লসানাং তালু, তারপরে লৃ এবং ল এগুলো হচ্ছে তালব্য বর্ণ, না সরি, ঋতু লসানাং দন্তাহা, ঋতু লসানাং দন্তাহা, লৃ এবং ল তবর্গের বর্ণ দন্তস্য, এগুলো হচ্ছে দন্তবর্ণ। তাহলে এখানে আমরা দেখলাম যে লৃয়ের সঙ্গে লয়ের মিল বেশি, এবার লিকারের জায়গায় ল আদেশ হবে। তাহলে এবার আমাদের যে সমস্যাটা ছিল, দুটো সমস্যা ছিল। প্রথমত কোন ইকের স্থানে হবে সেটা আমরা তস্মিন নীতি নির্দিষ্ট পূর্বস্য এই পরিভাষা সূত্র দ্বারা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে সূত্রে যে সপ্তমী বিভক্তিযুক্ত পদ তার দ্বারা যে বর্ণ নির্দিষ্ট হবে তার ঠিক ইমিডিয়েট অব্যবহৃত পূর্ববর্তী বর্ণে এই জন আদেশ হবে। এবার কোন ইকের স্থানে কোন জন আদেশ হবে এই বিষয়ে যখন আমাদের কনফিউশন হলো, তখন স্থানান্তরতম পরিভাষা, স্থানান্তরতম এই পরিভাষার দ্বারা বলা হলো যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, যার সঙ্গে যেইকের সঙ্গে যে জনের মিল বেশি তারই আদেশ হবে। তাহলে দেখো, তাহলে আমাদের যে সমস্যাটা ছিল, দুটো সমস্যা, কোন ইকের স্থানে কোন জন আদেশ হবে সেটাও যেরকম মিটলো, আবার যে কোন যে ইক সেটা আগের ইক না পরের ইক তার জায়গায় জন আদেশ হবে, এই দুটো যে আমাদের প্রশ্ন ছিল সেই দুটো এই দুটো পরিভাষার মাধ্যমে
সমাধান হল। এবার প্রশ্ন হচ্ছে যে দেখো, আরেকটা প্রশ্ন হতে পারে যে ইক তো 4টে, জন 4টে, তাহলে ইক এবং জন, ইক 4টে, জন আদেশ 4টে, তাহলে দুটোই তো সমান। তাহলে যথাসংখ্যম অনুদেশ সমানাম এই পরিভাষা সূত্র এখানে প্রবৃত্ত হবে না কেন? কেন প্রবৃত্ত হবে না? প্রশ্নটা সঙ্গত। এবার ব্যাপার হচ্ছে যে এখানে এই জন্যই প্রবৃত্ত হবে না, দেখো এই যে ইকগুলো আছে এগুলো কিন্তু হর্ষ দীর্ঘ এর সঙ্গেও ধরা আছে। হ্যাঁ, তুল্যাস্য প্রযত্নম এই অনুসারে এবং অনুদিত সবর্ণস্য চা প্রত্যয়, এই দুটো সবর্ণসংজ্ঞা বিধায়ক সূত্র অনুসারে কোনো বর্ণের হ্রস্ব এবং দীর্ঘরূপ উভয়কেই ধরা হয়। তাহলে ইক যদি ধরো তাহলে হ্রস্বই দীর্ঘই, হ্রস্বও দীর্ঘ, হ্রস্বরী দীর্ঘরী, এখানে তো 6টা হয়ে গেল। দীর্ঘটা বাদি দাও, 5টা হয়ে গেল। আবার রি আছে, 6টা হয়ে গেল। তাহলে ইক তো 6টা হয়ে গেল, জন 4টে। কাজেই এখানে স্থানী এবং আদেশ এই দুটো কিন্তু সমান হচ্ছে না, যার ফলে আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি যে স্থান এবং আদেশ 4টে করে আছে, কিন্তু ভিতরে যে বিষয়টা আছে সেটা ইক এর যে ই উ রি বা ই উ এগুলো দুটো করে আছে কিন্তু, তাহলে 4টে 5টা 6টা হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে স্থানীয় 6টা হয়ে যাচ্ছে, আদেশ 4টে, কম পড়ে যাচ্ছে, সমান হচ্ছে না, যার ফলে এখানে এই সূত্রটা অর্থাৎ যথাসংখ্যম অনুদেশ সমানাম এই সূত্রটা প্রবৃত্ত হবে না। তাহলে এই সূত্রের আমরা উদাহরণ দিতে পারি যে সুধি যোগ উপাস্য, এখানে কি হলো যে পরে যে উপাস্য উকার সেটা অচ বা স্বরবর্ণ, তার ঠিক আগে ধয় দীর্ঘই অর্থাৎ দীর্ঘইকার আছে, উকার যেহেতু পরে আছে এটা অসবর্ণ অচ, সেই জন্য এখানে ইয়ন আদেশ হতে কোনো বাধা নেই। তাহলে দীর্ঘইকার স্থানে কি আদেশ হবে? অন্তস্তজ। তাহলে অন্তস্থ যদি হয় তাহলে দন্তস্বয় হ্রস্ব, ধয় হসন্ত, তারপর অন্তস্থ হসন্ত, তারপর উপাস্য, এই দুটোকে যোগ করলে হয়ে যাবে শুদ্ধ উপাস্য। এই বিকল্পে আরও রূপ হয়, ওটা আমরা যথাসময়ে আলোচনা করব। এর অন্যান্য উদাহরণও তোমরা জানো, যেরকম যদি যোগ অপি, যদি যোগ অপি, অ এটা পরে আছে, আর যদির যে ইকার সেটা অয়ের ঠিক আগে আছে, ইমিডিয়েট আগে আছে, যার ফলে এই হ্রস্বের জায়গায় জনাদেশ অন্তস্থ যে হলো, হয়ে গেল যদ্যপি। আবার ধরো নদী যোগ অম্বু, নদ্যম্বু, এরকম আরো অনেক আছে। যেরকম ধরো আরো আছে, যেরকম অনুযোগ অয়হ, অনুযোগ অয়হ, এখানে অ স্বরবর্ণ পরে আছে, অসবর্ণ অচ, তার আগে উকার আছে ইক। এবার এই উকার স্থানে কি হবে? ভ আদেশ হবে, হয়ে যাবে অন্বয়হ, অন্বয়হ। আবার দেখো তোমরাও এটা অনেকে জানো, সুযোগ আগতম, স্বাগতম, তারপরে অনুযোগ এ সনম, অন্বেষণম, মাতৃযোগ আশীর্বাদ, মাত্রাশীর্বাদ, মাতৃর ধিকার। হ্যাঁ, তারপরে আশীর্বাদের আকার, আশীর্বাদের আকার পরে আছে, তার ঠিক অব্যবহৃত পূর্বে আছে কি? মাতৃ শব্দের ঋকার। এবার ঋকারের স্থানে কি হবে? র হবে, ইকজন হচ্ছে সূত্র দ্বারা। ঋকার স্থানে র হলে কি হবে? তাহলে ঋকারটাকে যদি আমরা আলাদা করে নিই তাহলে ওখানে তয় হসন্ত থেকে গেল। এবার ঋকারের জায়গায় র হবে, এই র কিন্তু ব্যঞ্জন র, হ্যাঁ, কোনো অকার মানে স্বরবর্ণযুক্ত কিন্তু র নয়। তাহলে এটা কি হবে? তাহলে ময়াকার, তয় হসন্ত, রয় হসন্ত, তারপর আশীর্বাদ, এগুলো যোগ করলে হয়ে যায় মাত্রাশীর্বাদ। হ্যাঁ, তারপর যেরকম ধরো পিতৃযোগ ইচ্ছা, পিতৃযোগ ইচ্ছা, এটা কি হবে? পিতৃচ্ছা, তরফলা রস্যি।
হ্যাঁ, এরকমভাবে তার লিযোগ আকৃতি, লাকৃতি, এইভাবে অনেক উদাহরণ তোমরা পাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো। হলো, তাহলে ইকোজনচি সূত্র আমরা এখানে আলোচনা শেষ করলাম। তোমরা ভালো থেকো, পরের ভিডিওর দিকে লক্ষ্য রেখো।